আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হাওড়া জেলা কমিটির আয়োজিত আজকের এই ওয়েবিনারে আমরা আমাদের কাজ শুরু করতে চলেছি। আমরা প্রত্যেকেই জানি আগামীকাল 5ই আগস্ট ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম অনন্য সাধারণ পথিকৃৎ কমরেড মুজফ্ফর আহমেদ, যিনি আমাদের কাছে কাকাবাবু বলেই পরিচিত, তার 133তম জন্মদিন। তারই প্রাক্কালে আজকে 4 আগস্ট আমাদের পার্টি হাওড়া জেলা পেজে, ফেসবুক পেজে আমরা আলোচনা সভা সংগঠিত করছি। আজকের আলোচনা সভায় ওয়েবিনারে আলোচ্য বিষয় কাকাবাবুর জীবন এবং শিক্ষা। আলোচনা করবেন, আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড সিদিক ভট্টাচার্য। আমি কমরেড সিদিক ভট্টাচার্যকে, কমরেড সিদিকদাকে আজকের আলোচনা সবাই বলবার জন্য, শুরু করার জন্য অনুরোধ করছি। নমস্কার। আগামীকাল 5ই আগস্ট কমরেড মুজফ্ফর আহমেদ, যাকে আমরা কাকাবাবু নামেই অভিহিত করি, তাঁর 133তম জন্মদিবস। অন্যান্য বারের মতো এবারেও কাকাবাবুর জন্মদিবস পার্টিতে বিশেষ মর্যাদার সঙ্গেই পালিত হবে। আমাদের রাজ্য দপ্তর থেকে শুরু করে জেলা দপ্তর, বিভিন্ন জেলা কমিটির দপ্তর এবং সারা রাজ্যে অসংখ্য পার্টি দপ্তরে কমরেড মুজফ্ফর আহমেদের মূর্তিতে মাল্যদান, তার স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। আগামীকাল বিকেলে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে প্রমোদ দাশগুপ্ত ভবনে, অর্থাৎ কলকাতা জেলা কমিটি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কলকাতা জেলা কমিটির দপ্তরে কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হবে এবং অন্যান্য বারের মতো এবারেও মুজফ্ফর আহমেদ স্মৃতি পুরস্কার সমকালীন সাহিত্য সৃষ্টিগুলোকে বিভিন্ন বিষয়, সেগুলির সমস্ত কিছু বিচার করে এই স্মৃতি পুরস্কারটাও প্রদান হবে। কমরেড মুজফ্ফর আহমেদের জন্মদিবস আমরা সমগ্র কমিউনিস্ট আন্দোলনের পক্ষ থেকে শুধু ওনাকে স্মরণ করা, শ্রদ্ধা জানানোর জন্যই না, কমরেড কাকাবাবু সারা জীবন ধরে একদিকে মার্ক্সবাদ লেনিনবাদের মতাদর্শের প্রসার আর পার্টির অভ্যন্তরে মতাদর্শগত চর্চা বৃদ্ধি করা, যে কাজকে উনি বারে বারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আমরাও ওনার জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানই করি না কেন, লক্ষ্য থাকে যে পার্টি কর্মীদের তথা পার্টির অভ্যন্তরে মতাদর্শগত চর্চা, তাকে যাতে উৎসাহিত করা যায়, বৃদ্ধি করা যায়। হাওড়া জেলা কমিটিকে অভিনন্দন। তারা 5ই আগস্টের ঠিক পূর্বেই 4 আগস্ট সন্ধ্যেবেলায় আলোচনার ব্যবস্থা করেছে। কমরেড মুজফ্ফর আহমেদের জীবন নিয়ে যদি আলোচনা করি, আমরা এক কথায় শুরুতে বলা যেতে পারে অত্যন্ত বর্ণময় জীবন, সংগ্রামের জীবন, লড়াইয়ের জীবন, আবার বর্ণময় জীবন।
উনি জন্মগ্রহণ করেছিলেন ঊনবিংশ শতাব্দীতে, ঊনবিংশ শতাব্দীর প্রায় শেষ দিকে 1889 সালে। এই 5ই আগস্টই তার জন্মদিবস। উনি জন্মগ্রহণ করেছিলেন বর্তমান বাংলাদেশ, তদনীন্তন অবিভক্ত ভারতের নোয়াখালী জেলায় তার সন্দ্বীপে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ওই নোয়াখালীতেই তার শিক্ষা শুরু এবং এই নোয়াখালী থেকেই তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশও করেন। মনে রাখতে হবে সেই সময়টা ভারত ছিল পরাধীন, পরাধীনতার বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম চলছিল। অল্প বয়সেই কমরেড মুজাফফর আহমেদ এই সংগ্রামের প্রতি আকৃষ্ট হন। বলা যেতে পারে ছাত্র জীবন থেকেই তিনি স্বাধীনতা আন্দোলনের যে ধারাগুলি সে সম্পর্কে পরিচিত হয়েছিলেন এবং স্বাধীনতা আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করার সেই প্রয়াস তিনি গ্রহণও করেছিলেন এবং বিভিন্ন ধারায় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন। আবার তার সাহিত্যের প্রতি একটা আকর্ষণ ছিল, যার জন্য তিনি সাহিত্য সংগঠন সেই সময় তার সঙ্গে যুক্ত ছিলেন, তার পদাধিকারীও ছিলেন। এই রকম অবস্থায় তিনি তখন তিনি কাজেরও সন্ধান করছেন। তিনি জন্মেছিলেন যদিও ঠিকই মধ্যবিত্ত পরিবারে, কিন্তু কাজের সন্ধান করছিলেন এবং তিনি সরকারি দপ্তরেই কাজ পান এবং এই কাজে যখন যুক্ত তখন তিনি সরকারি চাকরি করছেন, আবার স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামের ধারায় ভূমিকা পালন করছেন। 1920 সালে কাজী নজরুল ইসলামের সঙ্গে তার আগে থেকেই পরিচয়। কারণ মনে রাখতো, এই প্রসঙ্গে যেটা উল্লেখ করা দরকার, 1917-তে রুশ বিপ্লব হয়ে গেছে, মহান নভেম্বর বিপ্লব। এই নভেম্বর বিপ্লবের মধ্যে দিয়ে বিপ্লবী মতাদর্শ মার্ক্সবাদ লেনিনবাদের তার বার্তা সারা দুনিয়ায় যেমন ছড়িয়ে পড়েছে, পরাধীন ভারতেও তার প্রভাব পড়েছিল। এবং কমরেড মুজাফফর আহমেদ, যুবক মুজাফফর, তিনি কিন্তু এই মতাদর্শের দ্বারা প্রভাবিত হলেন। তিনিও যেমন এই মতবাদের দ্বারা প্রভাবিত হলেন, আবার ওদিকে কাজী নজরুল ইসলাম, তিনিও এই মতবাদ, সাম্যবাদের মতাদর্শে তিনিও প্রভাবিত হয়েছে। দুজনে মিলে প্রয়াস নিলেন এবং 1920 সালে নবযুগ পত্রিকা তারা প্রতিষ্ঠা করলেন। পরাধীন ভারতে কিন্তু এই পত্রিকা একদিকে উন্নত মূল্যবোধ, আরেকদিকে স্বাধীনতা সংগ্রামের জন্য, লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করা, আবার এই যে বিকল্প ভাবনা, এই যে সমাজতন্ত্রের ভাবনা, সেই সম্পর্কেও কিন্তু ভূমিকা পালন করতে সমর্থ হয়েছিল। আবার ঠিক এই সময় লক্ষ্য করা যায় তার বন্ধু ওই আব্দুল হালিমের সঙ্গে তিনি দুজনে মিলে তখন আলোচনা করেই স্থির করলেন যে এই যে বিপ্লবী মতাদর্শ, কমিউনিজমের মতাদর্শ, মার্ক্সবাদ লেনিনবাদের মতাদর্শ, এই মতাদর্শকে প্রসারিত করতে হবে। বিশেষ করে জাতীয় আন্দোলন, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার লক্ষ্যে যে জাতীয় আন্দোলন চলছিল, তারা তখন দুজনে মিলে স্থির করলেন এই স্বাধীনতা আন্দোলন বা জাতীয় আন্দোলনের মধ্যেই যেমন কাজ করতে হবে, তেমনি মতাদর্শের প্রসার, সেই মতাদর্শের প্রসারটাও ঘটাতে হবে। এবং এটা বোধহয় বলার অপেক্ষা রাখে না, স্বাধীনতা আন্দোলনের মূল ধারা হিসেবে জাতীয় কংগ্রেস, বাংলার ক্ষেত্রে ছিল বিপিসিসি, বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি, তার সঙ্গে তারা সম্পর্ক রেখেই কাজ করতেন। এবং 1926-27, পরবর্তীকালে 1937, দুবারই তিনি বিপিসিসির সদস্য হয়েছিলেন, অর্থাৎ বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি, বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটি, তার তিনি সদস্য হয়েছিলেন। আবার একই সময় মার্ক্সবাদ লেনিনবাদের মতাদর্শ তাকে
প্রভাবিত করছে। এবং সেই সময় এই যে শ্রেণীর আন্দোলন, এই যে শ্রমিকদের আন্দোলন পরাধীন ভারতে গড়ে তোলা, কৃষকদের আন্দোলন গড়ে তোলা, পশ্চাৎপদ মানুষের আন্দোলনগুলি গড়ে তোলা, অর্থাৎ শ্রেণী আন্দোলনকে তাকে দুর্বার করার মধ্যে দিয়েই ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনকে শক্তিশালী করা যায়। মার্ক্সবাদ লেনিনবাদের মতাদর্শের ওপরে দাঁড়িয়ে এই বোধ যখন তাদের মধ্যে গড়ে উঠছে, তখন কি করে শ্রেণী আন্দোলনে যুক্ত হওয়া যায় সেদিকেও তিনি নিজে নজর দিলেন। এবং 1928 সাল থেকে ট্রেড ইউনিয়ন, সেই ট্রেড ইউনিয়নের বিভিন্ন ধারা, বিভিন্ন ধরনের শ্রমিকদের সংগঠন, সেই সংগঠন গড়ে তোলার কাজে তিনি খুব গুরুত্ব দিয়েই যুক্ত হলেন। ইতিমধ্যে আরেকটা দিকের ঘটনা হলো 1917 নভেম্বর বিপ্লবের প্রভাবে ভারতেও কমিউনিস্ট পার্টি গড়ে ওঠার একটা পর্যায় চলছিল এবং নিশ্চিতভাবে বাংলার মাটিতে কমরেড মুজাফফর আহমেদ, আব্দুল হালিম এদেরও ভূমিকা ছিল। এবং কমরেড মুজাফফর আহমেদ এই কমিউনিস্ট পার্টি গড়ে তোলবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। যখন 1920 সালের 17 অক্টোবর ওই তাসখান্দে, উজবেকিস্তান, তার রাজধানী তাসখান্দ তদানীন্তন সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের অংশ, ওখানে যখন ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হলো, সেই সময় সেই কমিউনিস্ট পার্টির অনতিবিলম্বে যে শাখাগুলি কাজ করতে শুরু করলো, তার অন্যতম শাখা ছিল এই কলকাতা, বাংলা। এবং এখানে এই শাখা তার কার্যধারা পরিচালনায় কমরেড মুজাফফর আহমেদের খুব উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এবং যেহেতু কমিউনিস্ট পার্টি গড়ে তোলায় তিনি একজন সামনের সারির যোদ্ধা কর্মী, ব্রিটিশ সাম্রাজ্যবাদ এটাকে চিনতে ভুল করেনি। তাই ভারতের বুকে কমিউনিস্ট আন্দোলনের প্রসারকে রুদ্ধ করার জন্যে যখন কানপুর ষড়যন্ত্র মামলা ব্রিটিশরা করলেন, সেই সময় 1924 সালে কমরেড মুজাফফর আহমেদকে ওই ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করা হলো এবং তাকে ভারতের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হলো। তিনি কারাগারেই নিক্ষিপ্ত হলেন, কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সে অসুস্থতার কারণেই তাকে শেষ পর্যন্ত মুক্তি দেওয়া হয়। এবং এই মুক্তি পাওয়ার পর তিনি কমিউনিস্ট পার্টি এবং শ্রেণী সংগঠন, বিশেষ করে আগেই বলেছি ট্রেড ইউনিয়ন, তার সঙ্গে কিষাণ সংগঠন, বাংলার বুকে কৃষকদের সংগঠিত করা, সেই কাজে তিনি আত্মনিয়োগ করলেন। এবং পার্টিটাকে, কমিউনিস্ট পার্টিকে দেশের বুকে তথা বাংলায় গড়ে তোলার কাজে প্রচুর পরিশ্রম করেছিলেন। এই পরিশ্রম করতে গিয়ে তিনি অসুস্থ হয়েছেন একাধিকবার, কিন্তু এই কাজ থেকে কেউ তাকে নিবৃত্ত করতে পারেনি। আবার 1929 সালে যখন মিরাট ষড়যন্ত্র মামলা করা হলো, সে মিরাট ষড়যন্ত্র মামলায় কমরেড মুজাফফর আহমেদ ছিলেন অন্যতম। তিনি আসামি, ব্রিটিশরা তাকে আসামি বলে চিহ্নিত করলো। অপরাধ, ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, আবার কারাগারে নিক্ষেপ করা হলো। এবং এই সময় দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন, কয়েক বছর। তারপর তিনি কারাগার থেকে বেরিয়ে এলেন। যদিও কারাগারের মধ্যে থেকেও একদিকে যারা গেছেন কারাগারে, বন্দীদের, তাদের সঙ্গে রাজনৈতিক আলাপ আলোচনা করা, বন্দীদের মতাদর্শে প্রভাবিত করা, এই চেষ্টা তার ছিল। আবার এরই সাথে বাইরে যাতে পার্টির কার্যধারা, ট্রেড ইউনিয়ন, কিষাণ আন্দোলন সহ পার্টির কার্যধারা তার প্রসার ঘটে, সে কাজেও তিনি সচেষ্ট ছিলেন। এইভাবেই একদিকে ব্রিটিশদের অত্যাচার, সে অত্যাচারে ভীত না হয়েই তিনি একদিকে শ্রেণী আন্দোলন, শ্রেণী সংগ্রাম গড়ে তোলা, আরেকদিকে ওই বিপ্লবী পার্টি, শ্রমিক শ্রেণীর বিপ্লবী পার্টি, মার্ক্সবাদ লেনিনবাদের মতাদর্শে পরিচালিত পার্টি, সেই পার্টিকে গড়ে তোলা, প্রসারিত করা, সেই কাজ তিনি পরিচালনা করেছেন। 1936 সালে যখন সারা ভারতের কিষাণদের সংগঠন প্রতিষ্ঠিত হলো, অল ইন্ডিয়া কিষাণ সভা,
1936 তিনি তার সভাপতি নির্বাচিত হলেন 1936 সালে। তাহলে একদিকে ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলা, শ্রমিক আন্দোলন, ওদিকে কিষাণ আন্দোলন গড়ে তোলা, আবার তরুণদের কি করে আকৃষ্ট করা যায় স্বাধীনতা আন্দোলন এবং কমিউনিস্ট আন্দোলনের ধারায়, আবার বুদ্ধিজীবী প্রগতিশীল মানুষ লেখক এদেরও কি করে মতাদর্শে উজ্জীবিত করে আন্দোলন কমিউনিস্ট আন্দোলনে আকৃষ্ট করা যায়, পার্টির প্রসার ঘটানো যায়, এই লক্ষ্য নিয়েই তার সমগ্র তার কার্যধারা পরিচালিত হয়েছে। এবং এই কার্যধারার প্রসারিত হওয়ার প্রক্রিয়ায় আমরা জানি বড় বড় লড়াই বাংলার বুকে হয়েছে, সারা ভারতের বুকে হয়েছে। এবং তিনি পার্টিতে পার্টি প্রতিষ্ঠার লগ্ন থেকে পার্টিতে জড়িয়ে রয়েছেন। এবং ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পরে যে কটা গুরুত্বপূর্ণ সভা, পার্টি কংগ্রেস, সম্মেলন, এমন কোনো সম্মেলন বা সভা হয়নি যাতে কাকাবাবু তার শুধু উপস্থিত থাকা না, ওই সম্মেলন পরিচালনায়, পার্টি কংগ্রেস পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেননি। এবং আমাদের দেশ স্বাধীনতা পেলাম আমরা, দ্বিখণ্ডিত হলো দেশ। ভারতের বুকে কমিউনিস্ট পার্টিকে নতুন পরিস্থিতিতে গড়ে তোলা, বিশেষ করে বাংলার মাটিতে, তাতেও তিনি ছিলেন অন্যতম প্রধান নেতৃত্ব, সেই ভূমিকা পালন করেছেন। এই সময় সদ্য স্বাধীন দেশে মানুষ স্বাধীনতা পেয়েছে, কিন্তু খুব অচিরেই মানুষের মোহ দেশের সরকার সম্পর্কে ভাঙতে শুরু করল। শ্রেণীর দ্বারা পরিচালিত সরকার, বড় বড় পুঁজিপতি জমিদার জোদ্দারদের স্বার্থবাহী দেশের সরকার, তার গৃহীত পদক্ষেপ দেশের মানুষ, বিশেষ করে শ্রমিক কৃষক, এদের জীবনে সংকট বাড়িয়ে চলেছে। এই রকম এক অবস্থায় যখন বোঝা বাড়ছে সাধারণ মানুষের জীবনে, সেই সময় একদিকে মানুষের লড়াই আন্দোলন বাড়ছে আর দমন বাড়ছে, সরকারের দমন নীতি সেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই অবস্থায় পার্টিটাকে সেই আন্দোলন সংগ্রাম পরিচালনায় সক্ষম হিসেবে গড়ে তোলা, সেই জায়গায় পার্টিটাকে নিয়ে যাওয়া, এও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব পালনে যারা নেতৃত্বের ভূমিকা পালন করলেন, কমরেড মুজাফফর আহমেদ ছিলেন তাদের অন্যতম। ভারতের বুকে এই শ্রেণী শোষণের বিরুদ্ধে একচেট বড় বড় পুঁজিপতিদের নেতৃত্বে, পুঁজিপতি জোদ্দারদের সরকারের নীতির বিরুদ্ধে সারা দেশ জুড়ে লড়াই বাড়ছে। সেই লড়াই যখন বাড়ছে, কমিউনিস্টরা তাদের ভূমিকা পালন করছেন, শ্রেণী আন্দোলন বাড়ছে, ট্রেড ইউনিয়ন, কিষাণ, ওদিকে যুব, ছাত্র, মহিলা সমস্ত আন্দোলন, বিভিন্ন পেশার মানুষের লড়াই বাড়ছে। আবার এই রকম সময় বিশ্ব কমিউনিস্ট আন্দোলনেও মতাদর্শগত বিতর্ক শুরু হয়। যে মতাদর্শগত বিতর্ক, মার্ক্সবাদ লেনিনবাদ, তার প্রয়োগ, এই প্রয়োগের প্রশ্নে তীব্র মতাদর্শগত বিতর্ক। এবং যে বিতর্কের পরিণতিতে আমরা দেখি যে দুই ধরনের প্রবণতা, দুই ধরনের বিচ্যুতি কমিউনিস্ট আন্দোলনে দেখা গেল। একটা হচ্ছে দক্ষিণপন্থী বিচ্যুতি, সংশোধনবাদী বিচ্যুতি, যারা মতাদর্শটাকে সংশোধন করতে চাইছে, মতাদর্শের বিপ্লবী অন্তর্বস্তুকে তাকে ম্লান করতে চাইছে, খারিজ করতে চাইছে, শ্রেণী সমঝোতার নীতি নিয়ে চলতে চাইছে। এটা এক ধরনের বিচ্যুতি, সংশোধনবাদী। আরেকটা হচ্ছে সংকীর্ণতাবাদী বিচ্যুতি, হঠকারী বিচ্যুতি, যারা স্থান কাল পাত্র বিবেচনা না করে খালি বড় বড় বিপ্লবের বুলিয়া ওড়াচ্ছে এবং শেষ পর্যন্ত বিপ্লবী সংগ্রামকে সঠিক লক্ষ্যপথে অগ্রসর হওয়ার পরিবর্তে সেই বিপ্লবী সংগ্রাম, সেই সংগ্রামকে তাকে ভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া, যার ফলে শ্রেণীশত্রুর পক্ষ থেকে বিপ্লবী আন্দোলনকে দমন করার সুযোগ, বাড়তি সুযোগ পেয়ে যাওয়া। এই দুই ধরনের বিকৃতি, দুই ধরনের বিচ্যুতি, সেই বিচ্যুতি কমিউনিস্ট আন্দোলনে ভারতের বুকেও ঘটছে। তখন সেই সময় ওই বিচ্যুতির বিরুদ্ধে কঠিন লড়াই ভারতের কমিউনিস্টদের করতে হয়েছিল। কমরেড মুজাফফর আহমেদ ছিলেন তার একদম পুরো ভাগে। এবং এই যে ভারতে
শেষ পর্যন্ত মতাদর্শগত সংগ্রামের মধ্যে দিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গড়ে উঠল। এই পার্টির কেন্দ্রীয় কমিটি, সে কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ছিলেন কমরেড মুজফ্ফর আহমেদ। এবং শেষ পর্যন্ত এটাও বলা ভালো যে তিনি পশ্চিমবাংলার বুকে 1967-69 দুটো যুক্তফ্রন্ট সরকার গড়ে ওঠা সেই প্রক্রিয়ায় তিনি শুধু প্রত্যক্ষ করেননি, তার সাধ্যমতো যা ভূমিকা পালন করার সংগ্রামী নেতা, অন্যতম সেনাপতি ভূমিকা পালন করেছে। 1973 সালে 84 বছর বয়সে কমরেড মুজফ্ফর আহমেদের মৃত্যু হয়। নিঃসন্দেহে কমরেড মুজফ্ফর আহমেদের এই যে জীবনের কথা সংক্ষেপে বললাম, এটা বোধহয় বোঝায় খুব অসুবিধে হওয়ার কারণ নেই। কমরেড মুজফ্ফর আহমেদের গোটা জীবনটাই সংগ্রামের জন্য নিয়োজিত, দেশের স্বাধীনতার জন্য। আবার একটা কথা আমি এখন বলবো বলে স্থির করেছি, সেই সময় ব্রিটিশ শাসকদের পরিকল্পনায় ভারতের বুকে এই সাম্প্রদায়িক বিভেদের ঘটনা বারে বারে ঘটত। এই সাম্প্রদায়িক বিভেদ বা দাঙ্গা, সেই দাঙ্গা আসলে মেহনতি মানুষের ক্ষতি, শাসকদের উপকার, তারা মানুষের ঐক্যে ফাটল ধরাতে পারে, এই বোধ নিয়েই দাঙ্গার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলিষ্ঠ যোদ্ধা ছিলেন, বলিষ্ঠ নেতৃত্বের ভূমিকা পালন করেছেন কমরেড মুজফ্ফর আহমেদ। এবং তার জীবন নিয়ে আলোচনা করতে গেলে বলতে হয়, কমিউনিস্ট পার্টি গড়ে তোলায় অধ্যবসায়ের সাথে, ধৈর্যের সাথে কি অসাধারণ ভূমিকা তিনি পালন করেছেন। পার্টি গড়ে তুলতে গেলে প্রেস ছাড়া হবে না, নিজস্ব পত্রিকা চাই, ওই প্রেস চাই। সেই প্রেস প্রতিষ্ঠা করা এক সহজ লড়াই ছিল না। ব্রিটিশরা তো এই পার্টিটাকে প্রকাশ্যে কাজই করতে দিতে চায়নি, বারে বারে পার্টিকে ব্যান করা হয়েছে। কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও পার্টিকে গড়ে তুলতে গেলে প্রেস চাই, পার্টির নিজস্ব প্রকাশনা চাই। অসামান্য ভূমিকা পালন করেছিলেন, গড়ে উঠেছিল পার্টি প্রেস। এই যে আজকে ন্যাশনাল বুক এজেন্সি, এটা গড়ে তোলায় তিনিই তো ছিলেন পুরোধা। কারণ কমিউনিস্ট আন্দোলনের কর্মীদের জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, মতাদর্শকে বুঝতে হবে। এবং মতাদর্শকে বুঝতে গেলে পড়ার কোনো বিকল্প নেই, পড়তে হবে। এবং সেই পড়ার জন্য পুস্তিকা, বিদেশ থেকে ইংরেজি ভাষায় পুস্তিকা, যদিও ব্রিটিশদের নিষেধাজ্ঞা ছিল, গোপনে ভারতের কমিউনিস্টরা আনাতেন নিশ্চিতভাবে। সেসব পুস্তক কমরেড মুজফ্ফর আহমেদ সংগ্রহ করেছেন, সংগ্রহ করতেন। কিন্তু শুধু সংগ্রহ করলে হবে না, তাকে অনুবাদ করতে হবে। এদেশের কজন মানুষ ইংরেজি বোঝে? কমিউনিস্ট আন্দোলনের প্রসার ঘটাতে গেলে বিশেষ করে মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, একে তার মাতৃভাষায়, বাংলা ভাষায় প্রকাশ করতে হবে। এবং এই জন্যেই ন্যাশনাল বুক এজেন্সিকে গড়ে তোলা হলো। সেই ন্যাশনাল বুক এজেন্সি গড়ে তুলে যাতে রচনা করা যায় পুস্তক, মতাদর্শের পুস্তক, এবং তাকে প্রসারিত করা যায়। আবার কোন পুস্তিকা কখন প্রকাশ করা হবে এগুলো তিনি খুঁটিয়ে দেখতেন। যেমন আপনারা যদি দেখেন, ওই যে কমিউনিস্ট পার্টি সংগঠন 4 জনের রচনা, স্ট্যালিন, মাও-জেডং, কাগানোভিচ, ডিমিট্রভ, 4 জনের, তার ভূমিকা তিনি কতদিন আগে লিখেছিলেন। তাতে বলেছিলেন পার্টির প্রতিটা কর্মীকে এটা পড়তে হবে। যারা পড়তে এখনো পারেন না তারা পড়ে শুনিয়ে নেবেন, কিন্তু বারে বারে একাধিকবার পড়তে হবে। কমিউনিস্ট পার্টি সংগঠন করতে গেলে এ বই না পড়ে এগোনো যাবে না। আমি একটা উদাহরণ দিলাম। এরকম বিভিন্ন প্রকাশনা, যার মধ্যে দিয়ে পার্টিটাকে গড়ে তোলা যায়, পার্টি কর্মীদের মতাদর্শ সম্পর্কে অবহিত করা যায়, দৈনন্দিন কাজের দ্বারা সঠিকভাবে পরিচালনার জন্য তাদের চেতনাকে উন্নত করা যায়, এই ধরনের প্রকাশনা, সেই প্রকাশনাগুলোর ব্যাপারেও তিনি নজর দিতেন। আবার পার্টিতে এই যে মতাদর্শের
দীক্ষিত হয়ে অনেক কর্মী এগিয়ে আসছেন, অনেক মানুষ। কাকে কোন আন্দোলনে যুক্ত করতে হবে একজন বিচক্ষণ নেতা এবং সেনাধ্যক্ষের মতো তিনি এগুলো নজর দিতেন। কমরেড জ্যোতি বোস যখন কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হলেন, কাকাবাবু ছিলেন মূল এই ক্ষেত্রে নেতৃত্ব। তাকে রেল আন্দোলনের সঙ্গে, ট্রেড ইউনিয়ন, শ্রমিক আন্দোলন এবং রেল আন্দোলনের সঙ্গে যুক্ত করা। আমি একটা উদাহরণ দিলাম। তৎকালীন যারা কমিউনিস্ট পার্টিতে এসছেন সকলের সম্পর্কে কাকে কোন শ্রেণী আন্দোলনে কোথায় কাকে যুক্ত করতে হবে পরিকল্পনা করতেন এবং সেইভাবে নিয়োগ করতেন। আবার সর্বক্ষণের কর্মী হওয়ার যোগ্যতা আছে কিনা বিচার করতেন এবং তার মধ্যে দিয়েই তিনি সর্বক্ষণের কর্মী হিসেবে পড়ে আসবেন। তাকে তিনি নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন নিঃসন্দেহে। এখন এই কমরেড মুজফ্ফর আহমেদের তার জীবন সম্পর্কে আলোচনা করতে গেলে সংক্ষিপ্ত পরিসরে যে গুরুত্বপূর্ণ কথাগুলি বলা উচিত ছিল আমি সেই কথাগুলি উল্লেখ করলাম। কিন্তু মতাদর্শের ক্ষেত্রে সংগ্রামে যেমন এটা ঠিক সংশোধনবাদের সঙ্গে যখন সংগ্রাম করতে হয়েছে, কাকাবাবু নিদর্শন মতাদর্শের সংগ্রামে তিনি কোনো দুর্বলতা দেখাননি। মতাদর্শগত যখন সংগ্রামের প্রশ্ন আসে তখন দৃঢ়তার সাথে দাঁড়াতে হয়। মতাদর্শকে না রক্ষা করতে পারলে বিপ্লবী আন্দোলনকে রক্ষা করা যায় না। তিনি ছিলেন নিদর্শন এবং যার জন্যেই তার জন্মদিন পালনের সিদ্ধান্ত, এটাও তো একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। কারণ কমিউনিস্ট আন্দোলনে কারোর জন্মদিন পালন করা আমাদের দেশের আন্দোলনের ইতিহাসে আপনি পাবেন না। কিন্তু কমরেড কাকাবাবু, কমরেড মুজফ্ফর আহমেদের জন্মদিবস পার্টিতে সিদ্ধান্ত করেই পালন করা হয়। যখন বিশেষ করে ভারতের বুকে কমিউনিস্ট আন্দোলনে সংশোধনবাদের বিরুদ্ধে সংগ্রাম চলছে এবং পার্টি প্রকাশ্যে অনেক সময় কাজ করতে পারছে না, শাসকদের আক্রমণ, নানা ধরনের আক্রমণ, সেই রকম সময় গোটা পার্টিটাকে বিপ্লবী মতাদর্শে ঐক্যবদ্ধ করা এবং মতাদর্শগত বিচ্যুতির বিরুদ্ধে সংগ্রামে গোটা পার্টিটাকে সামিল করা, সেই লক্ষ্য নিয়ে 1963 সালে কমিউনিস্ট তৎকালীন নেতৃত্ব সিদ্ধান্ত নিলেন কমরেড মুজফ্ফর আহমেদের জন্মদিবস 5ই আগস্ট পালন করা হবে। কমরেড মুজফ্ফর আহমেদ এটা মেনে নিতে পারেননি, তার ব্যক্তিগত গুরুতর আপত্তি ছিল। তৎকালীন কমিউনিস্ট নেতৃত্ব ওনাকে বলেছিলেন, আপনার জন্মদিন পালন আমরা আপনার জন্য করছি না, গোটা পার্টিটাকে আজকে মতাদর্শগতভাবে দৃঢ় অবস্থান নিয়ে বিচ্যুতির বিরুদ্ধে সংগ্রামে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়েই এই জন্মদিবস পালনের অনুষ্ঠান। এই প্রসঙ্গে যেটা বলার দরকার, ব্যক্তি প্রচার বলে যে শব্দ আছে তার কোনো লক্ষণ কমরেড কাকাবাবুর মধ্যে ছিল না, বরঞ্চ নিজেকে তিনি গুটিয়ে রাখতে ভালোবাসতেন। এত মহান কর্মকাণ্ডে যুক্ত, পার্টির প্রতিষ্ঠা, পার্টির মতাদর্শগত প্রসার, পার্টি সাহিত্যের প্রসার, এবং তিনি এত অসামান্য গুণাবলী সম্পন্ন এক নেতা, কিন্তু নিজের সম্পর্কে বলতে কুণ্ঠাবোধ করতেন। নিজের সম্পর্কে বলাটা তিনি অপছন্দ শুধু করতেন না, মেনে নিতে পারতেন না কারুর ক্ষেত্রে। বলা যায় কমিউনিস্ট নীতিবোধ, কমিউনিস্ট মূল্যবোধের একদম প্রত্যক্ষ একজন প্রতিমূর্তি, এমবডিমেন্ট ইংরেজিতে বলে না, সেই প্রতিমূর্তি ছিলেন কমরেড মুজফ্ফর আহমেদ। হ্যাঁ, এই প্রসঙ্গে যেটা বলার ভালো, তিনি কিন্তু এই কমিউনিস্ট মূল্যবোধ এবং নীতিবোধ এ প্রশ্নে কিন্তু আপোষহীন ছিল। অর্থাৎ নীতিবোধের প্রশ্নে কোনো অবক্ষয়, মূল্যবোধের ক্ষেত্রে কোনো গুরুতর অবক্ষয় না। উনি মনে করতেন এগুলো মেনে নেওয়া মানে পার্টির ক্ষতি, বিপ্লবী পার্টির প্রসারের ক্ষতি। তাই জন্য এগুলোর সঙ্গে তিনি কখনো আপোষ করতেন না। চোখে পড়লে কঠোরতার সাথে সেগুলির বিরুদ্ধে যে ভূমিকা নেওয়া উচিত তিনি নিতেন।
এই ধরনের এক অসামান্য কমিউনিস্ট, অসাধারণ কমিউনিস্টের জীবন মুজফ্ফর আহমেদের জীবন। কমরেড মুজফ্ফর আহমেদের জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ এই জন্যে করতে হবে, প্রকৃত কমিউনিস্ট হতে গেলে কমরেড মুজফ্ফর আহমেদের জীবন থেকে শিক্ষা নাও। এর থেকে বোধহয় সহজভাবে প্রকৃত কমিউনিস্ট হয়ে ওঠার মতো পরামর্শ আর কিছু নেই। ওনার জীবনী আমরা পাই, ওনারই লেখা, যদিও উনি এটা ওনাকে জোর করেই বলা হয়েছিল যে আপনার এই যে জীবন, যে জীবনে আপনি পার্টিটাকে প্রতিষ্ঠা করলেন, অসামান্য ভূমিকা নিলেন, অন্যতম প্রতিষ্ঠাতা পার্টি, আপনি এই পার্টি প্রতিষ্ঠা নিয়ে, পার্টির ইতিহাস নিয়ে কিছু লিখুন। প্রথমত লিখতে চাননি, কারণ ওনার প্রশ্ন চলে আসবে ব্যক্তিগত। তখন পার্টি তৎকালীন নেতৃত্ব বুঝিয়েছিল এটা পার্টির দলিল, আগামী প্রজন্ম যারা পার্টিতে আসবে তাদের তো জানা দরকার কোন পটভূমিকায়, কি পরিস্থিতিতে, কি কঠিন দিনে এই পার্টি গড়ে ওঠার প্রক্রিয়া আপনারা পরিচালনা করেছেন। রাজি হলেন। এক অসামান্য তিনি রচনা, তারই সৃষ্টি ভারতের কমিউনিস্ট পার্টি, আমার জীবনও ভারতের কমিউনিস্ট পার্টি। কিন্তু উনি নিজে, এটা কিন্তু ইতিহাস, যদি বইটা আপনারা পড়েন দেখবেন এটা ইতিহাস, ভারতে কমিউনিস্ট আন্দোলন গড়ে ওঠার একটা প্রামাণ্য দলিল, ইতিহাস। কিন্তু উনি নিজেই সেটা বলতেন না। উনি বলতেন আগামী দিনে ভারতের কমিউনিস্ট আন্দোলনের জন্য ইতিহাস যদি নিশ্চয়ই রচিত হবে, সেই ইতিহাস রচনার ক্ষেত্রে কিছু তথ্য এই বইটা থেকে পাওয়া যাবে, এই বিবেচনায় এই রচনাটা আমি করলাম। এত বিনয়, কমিউনিস্টদের কি বিনয়ী হতে হয়, এটাও কমরেড মুজফ্ফর আহমেদের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। এখন আমরা আগামীকাল যখন তার জন্মদিবস পালন করছি, এটা হচ্ছে 133তম জন্মদিবস। এই সময় আমরা যখন ওনার কমরেড মুজফ্ফর আহমেদের জন্মদিবস পালন করছি, মনে রাখতে হবে সারা দুনিয়াতেই পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটছে। এই সময়ে সারা পৃথিবীতে আমরা দেখছি পুঁজিবাদী ব্যবস্থা, সেই পুঁজিবাদী ব্যবস্থা একটা যে সংকটের মধ্যে প্রবেশ করেছিল 2008 সাল থেকে, সেই সংকট থেকে তারা বেরিয়ে আসতে পারেনি, বরঞ্চ সংকট আরো জটিল আকার নিচ্ছে। পুঁজিবাদের তার কিন্তু যে রূপ, কার্ল মার্কস যখন পুঁজিবাদ নিয়ে আলোচনা করলেন, সেই রূপের গুরুতর পরিবর্তন ঘটল যখন লেনিন পুঁজিবাদ নিয়ে আলোচনা করলেন। তখন প্রতিযোগিতামূলক পুঁজিবাদের বদলে একচেটিয়া পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, লগ্নি পুঁজি। আবার সেই লগ্নি পুঁজি সম্পর্কে কমরেড লেনিন বিশ্লেষণ করলেন, গবেষণা করলেন, তার অসামান্য দলিল তিনি উপস্থিত করলেন, যা আমাদের কাছে এক মার্ক্সীয় ভাণ্ডারে অমূল্য সম্পদ। আজকে তারপরেও 100 বছর কেটে গেছে লগ্নি পুঁজি থেকে আন্তর্জাতিক লগ্নি পুঁজি, এবং আজকে আমরা দেখছি পুঁজির কি চরম আর্থিকীকরণ ঘটছে, ফিনান্সিয়ালাইজেশন অফ ক্যাপিটাল, ফিনান্স ক্যাপিটাল আজকের দিনে আমরা দেখছি, যারই অভিব্যক্তি আমরা দেখছি ক্রোনি ক্যাপিটাল বা লুটেরা পুঁজিবাদ বা ধান্দার পুঁজিবাদ, এগুলো আমরা দেখছি। এবং এই সময় আমরা লক্ষ্য করছি এই যুগে নয়া উদারবাদ, বর্তমান সময়ে পুঁজিবাদের তার অনুসৃত পথ হল, তারা অনুসৃত পদক্ষেপ নয়া উদারবাদ। এই নয়া উদারবাদের অবধারিত পরিণতি, জনজীবনের ওপরে বোঝা বাড়ছে, শ্রমিকের ওপরে, কৃষকের ওপরে, সাধারণ মানুষের ওপরে বোঝা বাড়ছে, কাজের সুযোগ কমছে, বৈষম্য বাড়ছে, অভাব বাড়ছে, দারিদ্র্য বাড়ছে, সংগ্রাম, সেই সংগ্রামও বাড়ছে, মানুষের ক্ষোভ বাড়ছে, সংগ্রামের রাস্তায় মানুষ আসছেন। এবং এই সংগ্রামে ভীত হয়ে দেশে দেশে পুঁজিপতি শাসকরা আজকে, যারা নয়া উদারনীতির পথ আজকের যুগে গ্রহণ করেছে, তারা ভীত হয়ে আজকে তারা আরো তারা প্রতিক্রিয়াশীল পথ নিচ্ছে। যেমন নয়া ফ্যাসিবাদ, আরো চরম স্বৈরাচার, এই ধরনের রূপগুলির সরকারের রূপ আমরা প্রত্যক্ষ করছি। এগুলো আজকের যুগে, নয়া উদারবাদের যুগে, আজকে পুঁজিবাদী দেশগুলোতে আমরা এটা প্রত্যক্ষ করছি, এটাকেই আমরা বেশি বেশি করে দেখছি।
কি যাচ্ছে হচ্ছে, এটাই আমরা বেশি বেশি করে লক্ষ্য করছি সমস্ত দেশে। এই আমরা ভারতেও আজকে দেখছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, বিজেপি আরএসএস এর সরকার বা আরএসএস বিজেপির সরকার, এই সরকার নয়া উদারবাদের পরিণতিতে জনজীবনে সংকট বাড়ছে। আর জনজীবনে যখন সংকট বাড়ছে, ওরা আরও বেশি করে দমনের পথ নিচ্ছে। এই যে কৃষক আন্দোলন দমন করার জন্য, শ্রমিক আন্দোলন দমন করা, আমরা দেখছি তিনটে কৃষি বিল কৃষকদের বিরুদ্ধে, শুধু কর্পোরেটের স্বার্থে। আবার আমরা যা আইন করেছে, আবার আমরা দেখছি শ্রম কোড বাতিল করা। এটা কার উপরে আক্রমণ? শ্রমিকদের অধিকারের উপরে আক্রমণ। আক্রমণ আজকে সর্বক্ষেত্রে, সমস্ত মানুষের জীবনে এটা ক্রমান্বয়ে বাড়ছে। বর্তমান সময়ে আমরা এটা লক্ষ্য করছি। আবার আমাদের রাজ্যের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের রাজ্যেও আমরা লক্ষ্য করছি সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচন, সপ্তদশ বিধানসভা নির্বাচন হয়ে গেছে। বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার পুনরায় স্থাপিত হয়েছে। এক চরম স্বৈরাচারী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। এক চরম স্বৈরাচারী দল, মানুষের গণতন্ত্রকে স্বীকৃতি দেয় না, আর তার সঙ্গে দুর্নীতির ওপরে প্রতিষ্ঠিত একটা দল। এবং এরা মিথ্যাচার এই সরকারের আমরা গত 10 বছরে দেখেছি। অথচ এবারে নির্বাচনের আগে নানাভাবে কিভাবে তারা মানুষের সমর্থন লাভ করতে পারল, একদিকে তারা কি করে জয়ী হতে পারল। যে তৃণমূল কংগ্রেস সরকার গত 1 বছর আগেও জনগণের দ্বারা ক্রমান্বয়ে তারা পরিত্যক্ত হচ্ছিল, জনগণের সঙ্গে বিচ্ছিন্নতা বাড়ছিল, কি পন্থা, কি পদক্ষেপ, কি মদত তাদের এসছে, এগুলি আমাদের পার্টি নির্বাচনী পর্যালোচনা রাজ্য কমিটির পক্ষ থেকে করেছি, অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা করেছি। আগামী দিনে পার্টির সেই দলিল প্রকাশিত হবে সপ্তদশ বিধানসভা নির্বাচনের পর্যালোচনা। এবং সেই শিক্ষা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কি পথ, কিভাবে মানুষের মতামত ওদের পক্ষে ওরা টানতে সমর্থ হলো। নানাভাবে এই অ্যান্টি ইনকামবেন্সি, প্রতিষ্ঠান বিরোধিতা, সরকার বিরোধিতার মনোভাবকে ওরা অনেকাংশে অতিক্রম করতে পারল। হ্যাঁ ঠিকই, অর্থ, মানি, মিডিয়া তাকে ব্যবহার করা, আর তার সঙ্গে যেখানে প্রয়োজন পেশি শক্তি, এগুলো সব এরা প্রয়োগ ঘটিয়েছে। আবার বিজেপি, এরা পশ্চিমবাংলায় আজকে প্রধান বিরোধী দল, যা আরএসএস এর দ্বারা পরিচালিত, চরম ফ্যাসিবাদী সাম্প্রদায়িক আরএসএস এর দ্বারা পরিচালিত বিজেপি। এবং গত প্রায় 7 বছরে ভারতের মানুষের অভিজ্ঞতা আছে নয়া উদারনীতির কি পরিণতি, জনজীবনে তার পরিণামটা কি। কিন্তু ওরাও একইভাবে নানা পন্থা নিয়েছে। এই দুটো দলই, আমি সে আলোচনায় যাব না, এরা আপনার ওই যেমনই বললাম অর্থকে ব্যবহার করেছে, মিডিয়াকে ব্যবহার করেছে, আবার এরা নিজেদের প্রয়োজনে পরিচিতি সত্তার রাজনীতি তাকেও ব্যবহার করেছে। নানাভাবে এরাও আজকে প্রধান বিরোধী দল। বাংলার বুকে বিপদ, সে বিপদ বৃদ্ধি পেয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস যাই প্রতিশ্রুতি দিক, ইতিমধ্যে সরকারে আসার পরে ওরা যে এই প্রতিশ্রুতি রাখতে পারে না আমরা জানতাম, ইতিমধ্যে ওগুলো প্রমাণিত হতে শুরু করেছে যেগুলো সঠিক, ওগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য। উদাহরণ আমি বলছি, মানুষকে বাঁচানোর জন্য ভ্যাকসিনেশন, টিকাকরণ, কোন জায়গায় বাংলা আজকে দাঁড়িয়ে আছে। পরীক্ষা, মানুষ অসুস্থ হলে তার পরীক্ষা, চিহ্নিতকরণ, এমনকি সত্যকে আড়াল করা হচ্ছে, চাপা দেওয়া হচ্ছে। কত ইনফেক্টেড, সংক্রমিত, গুরুতরভাবে সংখ্যাকে কমিয়ে দেখানো হচ্ছে, মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে। তো জনগণের প্রতি সঠতা, এ তো জনগণের প্রতি যদি বলেন চরম অন্যায় করছে। এবং এইরকম ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্ষেত্রে, যানবাহন থেকে শুরু করে এই যে স্কুল পরীক্ষা ব্যবস্থা, সমস্ত ক্ষেত্রে আমরা দেখছি চরম নৈরাজ্য। বিদ্যালয় খুলছে না, খোলবার চেষ্টাও নেই সরকারের, পরীক্ষা হচ্ছে না। অন্য কোনো রাজ্যে তো করা যাচ্ছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে না।
অর্থাৎ আগামী দিন আমরা এটা আমাদের বিবেচনায় রাখতে হবে, তৃণমূল কংগ্রেসের শাসন মানে আগামী দিনে আরও মানুষের ওপরে বোঝা আক্রমণ এবং তার বিরুদ্ধে জোরদার লড়াই, এর কোনো বিকল্প নেই। এই লড়াই গড়ে তোলার কাজে আমাদের বিন্দুমাত্র দুর্বলতা, এই বাংলার বুকে যারা ওই দ্বিমেরুর রাজনীতি চালু করেছে, হয় তৃণমূল বা বিজেপি, এই যে বাইপোলার পলিটিক্স, দ্বিমেরুর রাজনীতি, ভারতের দক্ষিণপন্থী শাসক গোষ্ঠী, ভারতের পুরো শাসক গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলার বুকে এই দ্বিমেরুর রাজনীতি চালু করেছে। সেই দ্বিমেরুর রাজনীতি চালু যারা করেছে তারা আজকে যতই চেষ্টা করুক, এটা মনে রাখতে হবে যে মানে আরেকটু কথাটা আমি আরেকটু অন্যভাবে আমি বলছি, দ্বিমেরুর রাজনীতিটাকে যারা চালু করেছে আমাদের মনে রাখতে হবে সেই দ্বিমেরুর রাজনীতি সাধারণ মানুষের স্বার্থে না, মেহনতি মানুষের স্বার্থে না, শ্রমিক কৃষকদের স্বার্থে না, ছাত্র যুব মহিলাদের স্বার্থে না, আদিবাসী দলিত এদের স্বার্থে না, ওটা ওই দ্বিদলীয় রাজনীতি শাসকদের স্বার্থে, যাতে বামপন্থা প্রগতিশীল ভাবনা এগুলো কোনোভাবে জায়গা না পায়। মনে রাখতে হবে সেই দ্বিমেরুর রাজনীতি এটাকে পরাস্ত করতে গেলে এই তৃণমূল কংগ্রেস সৃষ্ট সমস্যার বিরুদ্ধে আগামী দিনে অদূর ভবিষ্যতে লড়াই জোরদার লড়াই, তীব্র থেকে তীব্রতর লড়াই, ও লড়াই না লড়তে পারলে আরেক ভয়ঙ্কর শক্তি বিজেপি সারা দেশের পক্ষে যেটা প্রধানতম বিপদ, বাংলার মাটিতে তারা লাভবান হবে। আবার এই বিজেপি যারা যুদ্ধ ঘোষণা করেছে মানুষের বিরুদ্ধে, গোটা দেশের ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তথা গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলায় ওরা প্রধান বিরোধী দল, ওদের এই জনবিরোধী কার্যকলাপ, তার বিরুদ্ধে সংগ্রামেও যদি ঘাটতি থাকে তার সুফলটা নেবে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ দ্বিমেরুর রাজনীতিকে, সেই রাজনীতি আমাদের দুর্বলতায় জোরদার হতে পারে, এগুলিকে বিবেচনায় রেখেই সামনের দিন হচ্ছে লড়াইয়ের দিন, সমস্ত অংশের মানুষের স্বার্থে লড়াই। এই লড়াইয়ে বিন্দুমাত্র দুর্বলতা থাকলে চলবে না, এবং এই লড়াই যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় আমাদের সামনে আজকে কমরেড কাকাবাবুর শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাকাবাবু বলতেন, মনে রাখতে হবে আমাদের পথ ফুল বিছানো পথ না, আমাদের পথ হলো কাঁটা বিছানো পথ, কিন্তু যতই কাঁটা বিছানো পথ হোক আমরা এগোবই। হ্যাঁ, কমিউনিস্টরা পরাজয় কখনো, সাময়িক পরাজয় কখনো বিহবল হয় না, আবার জয়ে সাফল্য আত্মহারা হয় না, এটাই কমিউনিস্টদের বৈশিষ্ট্য। কমিউনিস্টরা সাফল্যের মধ্যেও ব্যর্থতা কোথায় চিহ্নিত করে, আবার ব্যর্থতার মধ্যেও উপাদান কি আছে আগামী দিনে এগিয়ে চলার সেগুলিকে চিহ্নিত করে। তাই আমাদের সামনে আজকে সবচেয়ে বড় কাজ হলো এই সামনের দিনে আরও জোরদার লড়াই ছাড়া বিকল্প নেই, তাকে গড়ে তুলতে হবে, শক্তিশালী করতে হবে। সেই কাজ এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের 1 নম্বর অগ্রাধিকার প্রাপ্ত কাজ, অর্থাৎ ফার্স্ট বলা যেতে পারে দ্য মোস্ট প্রায়োরিটাইজড জব বা ওয়ার্ক বিফোর আস, সেটা হলো পার্টির স্বাধীন শক্তির বিকাশ ঘটাও। এই পার্টির স্বাধীন শক্তির বিকাশ ঘটাও, এটা ঘটাতে গেলে পার্টিকে বিকশিত করো, শক্তিশালী করো, সাথে সাথে সংগ্রামকে তীব্র করো, আবার পার্টির হস্তক্ষেপের ক্ষমতা বাড়াও, আর প্রতিবাদ এবং প্রতিরোধের শক্তি তীব্র থেকে তীব্রতর করো। 1 অগ্রাধিকারের কাজ। 2 লড়াই আন্দোলন বাংলার মাটিতে বামফ্রন্ট, তাকে ভিত্তি করেই লড়াই, সেই বামফ্রন্টকে আরও শক্তিশালী করো। তার সঙ্গে বাম শক্তি এখনো বামফ্রন্টের বাইরে আছে, চেষ্টা করতে হবে তাদের টেনে আনা। 3 আমরা চাই বৃহত্তর ঐক্য গড়ে তুলে লড়াই পরিচালনা করতে, সেই জন্যে কংগ্রেস সহ বিভিন্ন দল, আমরা গত নির্বাচনে সেকুলার ফ্রন্টকেও তো এনেছিলাম সংযুক্ত মোর্চার জন্য। যাই হোক, আরও বৃহত্তর শক্তিকেও আমরা লড়াইয়ের জন্য যে বৃহত্তর ঐক্যতাতে টেনে আনতে চাই এবং টেনে এনেই আমরা এগোতে চাই। আমাদের সামনে অগ্রাধিকার প্রাপ্ত কাজ আজকেই, এবং এই লক্ষ্যে এগোতে গেলে
আমাদের সামনে আমাদের ভিত্তি করতে হবে একদিকে মতাদর্শ, যে মতাদর্শের চর্চা পার্টিতে অবিরত পরিচালনা করতে হবে, কমরেড কাকাবাবু বারে বারে বলতেন। আবার মতাদর্শে দৃঢ় থেকে কমিউনিস্ট মূল্যবোধ নিরন্তর নিজেদের চর্চার মধ্যে নিয়ে আসতে হবে। আর জনগণের সঙ্গে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর সম্পর্ক গড়ে তোলা আমাদের অগ্রাধিকার প্রাপ্ত কাজ। এখন তার অন্যতম হলো যে জনগণের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলা, এবং তার ভিত্তিতেই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে গণলাইন সম্পন্ন বিপ্লবী পার্টি, অর্থাৎ জনগণের সব অংশের সাথে, শ্রেণী এবং সামাজিক বিভিন্ন গোষ্ঠী, তাদের সকলের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলে। এই কাজ আমাদের আজকের পরিস্থিতিতে আরও গুরুত্ব দিয়ে পরিচালনা করা। কাকাবাবুর 133তম জন্মদিবসে যদি এই কাজে আমরা সকলে নিষ্ঠা সহকারে অঙ্গীকার গ্রহণ করে এগোতে পারি, সামনের চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করবই, এই বোধ নিয়ে আমরা যদি সকলে অগ্রসর হতে পারি, এটাই কমরেড কাকাবাবুর জীবন থেকে শিক্ষা নিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাবার এর থেকে আর ভালো কোনো পথ হতে পারে না। আসুন কমরেড মুজফ্ফর আহমেদের 133তম জন্মদিবসে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা নতুন উদ্যমে আরও বেশি বেশি মানুষ তাদের সমবেত করে আমরা শ্রেণী আন্দোলন, গণ আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে কমিউনিস্ট আন্দোলন তথা কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে শক্তিশালী করা আর ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম, তাকেও আমরা আরও বেশি জোরদার করবার শপথ গ্রহণ করি। ধন্যবাদ। এতক্ষণ আমরা ওয়েবিনারে শ্রদ্ধেয় কমরেড শ্রীদীপ ভট্টাচার্যর কাছ থেকে কাকাবাবুর 133তম জন্মদিবসের প্রাক্কালে আজকে সিপিআইএম হাওড়া জেলা কমিটির আয়োজিত এই আলোচনা সভায় কাকাবাবুর জীবন এবং শিক্ষা শীর্ষক আলোচনা শুনলাম। এই আলোচনা নিশ্চিতভাবেই আমাদের পার্টি কর্মী এবং পার্টি দরদীদেরকে মতাদর্শগত চর্চায় আগামী দিনে উৎসাহিত করবে এবং কাকাবাবুর সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের করণীয় কাজ, সমাজ পরিবর্তনের সংগ্রামে আগামী দিনেই আজকের এই কঠিন এবং জটিলতম সময় একদিকে, অন্যদিকে সম্ভাবনাময় সময়ে আমরা আমাদের করণীয় কাজগুলি সুচারুভাবে করতে পারবো। এই আলোচনা সভা আমাদের নিশ্চিতভাবে উৎসাহিত করবে। আমরা আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় পার্টি নেতা কমরেড শ্রীদীপ ভট্টাচার্যকে অভিনন্দন জানিয়ে আমাদের আজকের এই আলোচনা সভার কাজ শেষ করছি।